হয় মানুষের পাপের ফল হিসাবে। যখন পাপের পরিমাণ বেড়ে যায় তখনই নাকি ভূমিকম্প সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ হয়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের জনসাধারণের মধ্যে এখন এক ধরনের একটা আতঙ্ক কাজ করছে, সেটা হচ্ছে ভূমিকম্পের আতঙ্কটা। গত 2 দিনে, তার মানে 2 দিনও বলা চলে না, 32 ঘন্টার ব্যবধানে বাংলাদেশে 4বার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম দিন যেটা হলো গত শুক্রবারে সকাল 10টা 38 মিনিটে 5.7 মাত্রার যে ভূমিকম্পটা, সেটা বাংলাদেশের সকল জায়গায় অনুভূত হয়েছে। 10 থেকে 12 সেকেন্ড স্থায়ী সেই ভূমিকম্প উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। পরের দিন শনিবার সকাল 10টা 36 মিনিটের দিকে গাজীপুরে 3.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ঠিক একই দিনের বিকেল 5টা 6 মিনিটে পরপর 2বার, 1 সেকেন্ডের ব্যবধানে পরপর 2বার ভূমিকম্প অনুভূত হয়। একটা উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডাতে, যেটা ছিল 3.3 মাত্রার, এবং ঠিক 1 সেকেন্ড পরই আরেকটি ভূমিকম্প অনুভূত হয়, যেটার উৎপত্তিস্থল ঠিক নরসিংদীতে, যার মাত্রা ছিল 4.3। তো এই ঘন ঘন যে ভূমিকম্প, সেটা মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তো এই ভূমিকম্প কি বা কেন হয়? সবাই আমরা জানি যে আসলে মাটির কম্পন থেকেই ভূমিকম্প। তো এই ভূমিকম্প নিয়ে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা গবেষণা আছে। তো আমরা এই বৈজ্ঞানিক ব্যাখ্যা গবেষণায় যাব না। আমরা আজকে একটু আলোচনা করবো যে আসলে ভূমিকম্প থেকে রক্ষা পাওয়ার কি কোনো উপায় আছে। আসলে ভূমিকম্প থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা কিংবা ঝড় তুফান, ঘূর্ণিঝড়, সাইক্লোন, যাই কিছু হোক, প্রত্যেকটা প্রাকৃতিক দুর্যোগের একটা পূর্বাভাস থাকে। সেই হিসাবে মানুষ তার প্রতিরোধ ব্যবস্থা হিসেবে কিছুটা পদক্ষেপ বা পূর্ব প্রস্তুতি গ্রহণ করার সুযোগ পায়। আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। কোনো কিছুর যদি পূর্ব প্রস্তুতি নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে হয়তো বা ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু কম থাকে। কিন্তু ভূমিকম্পের ক্ষেত্রে কি? ভূমিকম্পের ক্ষেত্রে কোনো পূর্ব প্রস্তুতি নেওয়ার সুযোগ কি আছে? আসলে ভূমিকম্পের কোনো পূর্বাভাস কিংবা কোনো আভাস থাকে না, আর যার কোনো পূর্বাভাস থাকে না তার কোনো পূর্ব প্রস্তুতি নেওয়ার সুযোগও নাই। ভূমিকম্প থেকে আসলে রক্ষা পাওয়ার তেমন কোনো উপায় নেই। আর ভূমিকম্পটা নাকি হয় মানুষের পাপের ফল হিসাবে। যখন পাপের পরিমাণ বেড়ে যায় তখনই নাকি ভূমিকম্প সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ হয়। তো ভূমিকম্প থেকে রক্ষা পাওয়ার উপায় না থাকলেও তো তার ক্ষয়ক্ষতির পরিমাণ যাতে একটু কম হয়, সেই জন্য হয়তো মানুষের কিছু পদক্ষেপ থাকতে পারে। তো সেই জন্য আমাদের কি করা উচিত বা আমরা কি? ভূমিকম্পের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে ঢাকা শহর। তো এই ঢাকা শহরে ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে একটা বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং, কোটি কোটি মানুষ। আসলে প্রত্যেকটা মানুষই ঢাকামুখী। পড়াশোনা করতে চাইলেও মানুষ ঢাকায় চলে আসে, চাকরি করতে চাইলেও ঢাকা চলে আসে, রিক্সা চালক যারা তারাও ঢাকা চলে আসে, সিএনজি চালক যারা তারাও ঢাকা চলে আসে। প্রত্যেকটা কাজে মানুষ ঢাকামুখী। এই ঢাকামুখী হওয়ার কারণে, ঢাকা ঘনবসতিপূর্ণ হওয়ার কারণে ঢাকার মধ্যে যদি ভূমিকম্প হয় সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশেই বেশি। এক গবেষণায় বলা হয়েছে সাম্প্রতিক সময়ে যে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে তা নাকি 9 মাত্রার ভূমিকম্প হওয়ারও একটা সম্ভাবনা থাকে। সাধারণত 7 মাত্রার ভূমিকম্প হলেই ঢাকা শহরে 40% বাড়ি ধসে পড়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কি হবে তা বলার অপেক্ষা রাখে না। তো এর থেকে বাঁচার জন্য বা ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর জন্য আমরা যা করতে পারি, ঢাকামুখী হওয়া থেকে আমাদেরকে হয়তোবা একটু বিরত থাকতে হবে। সেক্ষেত্রে অনেক শিল্প কারখানা আছে যার হেড অফিসগুলো সাধারণত ঢাকায়। তো এই হেড অফিসগুলো যদি ঢাকার বাইরে নিয়ে যাওয়া যায় তাহলে হয়তোবা ওইখানে কিছু লোক সংখ্যা কমবে। অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো 95%ই ঢাকার মধ্যে। তো এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যদি ঢাকার বাইরে স্থাপন করা যায়, অনেক সরকারি হাসপাতাল আছে, বড় বড় হাসপাতাল আছে, উন্নত মানের হাসপাতাল যেগুলো, সবগুলোই কিন্তু ঢাকায়। এইগুলো যদি ঢাকার বাইরে নিয়ে যাওয়া যায়, সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যদি ঢাকার বাইরে নিয়ে নেওয়া যায়, তাহলেই কিন্তু ঢাকার উপর যে একটা মানুষের চাপ, সেই চাপটা অনেকাংশে কমে আসবে। আর ওইরকম চাপ যদি কমে আসে সেই ক্ষেত্রে ঢাকার মানুষজন কিন্তু ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতি তার থেকেও কিছুটা হলেও রক্ষা পেতে পারে। তো যাই হোক, এই ভূমিকম্প থেকে আল্লাহ সবাইকে রক্ষা করুক, সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে সবাইকে আল্লাহ রক্ষা করুক। আমরা আল্লাহর কাছে সেই দোয়াই করি। আর যতদূর সম্ভব সবাই সাবধানে থাকি। ধন্যবাদ।